লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকে তারা দেশ ছাড়া। সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই কাহিনী হেসেই উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। 2 পেয়ালা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুর দাদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটত আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানির তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে এই চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কি রকম? নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজের স্যাটারডে ডেস্কের অনুষ্ঠান। আজ আপনাদের জন্য পরিবেশিত হচ্ছে শিহরণ জাগানো একটি নতুন গল্প, আরক। লিখেছেন প্রখ্যাত কাহিনীকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে মৃণাল দেবনাথ, মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের আমাদের গল্প, আরক। হ্যাঁ, শুনুন তবে। আবার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বৈমাত্র ভাই। তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তখন তিনি বদ্ধ উন্মাদ। আমি বিস্ময়ের সুরে বললাম, বদ্ধ উন্মাদ? একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজ দরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া। সে কথা যাকে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। তার মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম, সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আরক স্ফূর্তি করতে। তার 2-1 বন্ধু সেখানে ছিল।
তাদের আরকের নেশাতেই সেখানে যাওয়া। একবার এক জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বরি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় চড়ে বেরোলেন। বরি নদী মরুভূমির মধ্য দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে চলেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে চললেন এগিয়ে। বলা বাহুল্য, ওই 3 জনের মধ্যে কেউই ঠিক প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুর দাদা ওই বড় ধারা অর্থাৎ আসল বরি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুর দাদা বললেন, আরে ওদিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললে। ঠাকুর দাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মনুষ্য মূর্তি চক্র আকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে, বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো এদের ওই মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী, এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। ত্রিস্রোতা বরি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় ওই লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও বা তার চেয়ে কিছু বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন। গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, একথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলে। রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া নাকি উচিত নয়। কেন তারা স্পষ্ট করে কিছু বললে না, শুধু বললে জায়গাটা ভালো নয়। ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল
আমাদের প্রজা ছিল। সে বললে কোটা দরবারের নিমক মহলের ইজারাদার এক বেনিয়ার, সে চাকর ছিল তার যৌবন বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল ওই নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানেক দূরের ওই পাহাড়ের কোলে। সে সময় সে দেখেছে হ্রদের ওপরের আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল। কেমন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেক দিন থেকেই ওই স্থানীয় লোকদের মধ্যে এ ভয় রয়েছে। একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় ওই নিমকের গুদামের কাছে পাইচেরি করতে দেখা যায়। আমার ঠাকুর দাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন স্ফূর্তি, শিকার, হল্লা, হইচই। লোকটাও ছিলেন দুঃসাহসী এবং একগুঁয়ে ধরনের। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললে, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুর দাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে। কি জানি হুজুর, আমার শোনা মাত্র কথা, ঠিক বলতে পারিনি। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও না। রাত কাটাবে কে নাহার নিপাটের ধারে? প্রাণের ভয় নেই। আমরা ভিল, বাঘের ভয় রাখিনি। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি। কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই? আমার ঠাকুর দাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময়ে ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস লতা পাতা দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আধার রাত্রি। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। 2 দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণা তৃতীয়ার। 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বালি হাঁস আসবার সময়। কিন্তু কই, একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুর দাদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত্রি ক্রমে গভীর হলো। অপূর্ব জ্যোৎস্না লোকে হ্রদের জল, মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুর দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও
তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্না সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্না আলোকে আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে, কিংবা তার চেয়ে কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, বা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে অত ভুল দেখবার কি কোনো কারণ আছে এখনই? তারপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি। কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, আমাদের বংশের ঘটনা। কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড়। হাঁসের মতো তাদের চাল চলন নয়। তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদপে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরো ওইটুকু খেয়ে আজ আমার কি দশা। পরক্ষণেই সেই জীবগুলি জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত, ভীত, চকিত, দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে, রাজহংসের মতো সুঠাম ধরনে, নিঃশব্দে, সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরকের নেশা ছুটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে,
হুজুর, হাঁস নেমেছিল কাল? ঠাকুর দাদা মিথ্যে কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু একটাও মারতে পারেননি। কেন মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে। ভৈজিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সে রাত্রে বনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে। আসল হাঁসের দল। পর পর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে। আমার ঠাকুর দাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতেও তার মন সরে না। তারপর একদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্না লোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, কিন্তু তখনও জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল, এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভৈজি ঘাড় নেড়ে বললে, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর প্রায় 10 বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগেকার ঘটনা বললাম। কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওই সব চোখের ভুল দেখা। বন্য হংসকে ভেবেছেন আকাশপরী। আবার কেউ বলে না, আকাশপরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো। কি করে বলবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? তখন আমার জন্মই হয়নি।